হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল জ্যাকশুভতে। তো এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সো আজকের এই ব্লগটি একটি পুরনো স্থাপনকে কেন্দ্র করে। তো আমরা আজকে সেই স্থাপনটি ঘুরবো এবং তার সম্পর্কে জানি। ব্লগের মতো আমার সাথে কেউ না কেউ থাকে। তো শুরু থেকেই যারা আমাকে হেল্প করে যাচ্ছে ব্লগে, তারা আজকে আমার সাথে আছে। তো আমার সাথে আছে বিশেষ করে আমার ক্যামেরাম্যান, যাকে একদিন আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম, শাহেদ। তো আমার সাথে আছে শাহেদ এবং রিনাস। তোমার এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো অনেকদিন পরে আমার ব্লগে আইসা কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। অনেকদিন পর ব্লগে আসলাম। সবসময় ব্লগে ছিলাম কিন্তু সামনে আসিনি, ক্যামেরার সামনে আসিনি। আজকে সামনে আসলাম। আর একবার আসছিল। হ্যাঁ, আর করোনার কারণে বিশেষ ব্লগ করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো ব্লগে দেখা হচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ব্লগে দেখা হবে। টাটা। দিন পরে ব্লগে আসলা, কেমন লাগতেছে? আসলে ভাইয়া সবসময় আপনার সাথে থাকি কিন্তু কোনো দিনই আসি নাই। আজকে ফার্স্ট আইসি ক্যামেরাতে, কিন্তু আজকে অনেক এক্সাইটেড এবং অনেক ভালো লাগতেছে। আশা করি সবাই থাকবেন, ব্লগটি উপভোগ করবেন। এই বলছি, আসসালামু আলাইকুম। নেই রাজা, নেই প্রজা, নেই হাতি, নেই পেয়ারা, নেই তাদের অস্তিত্ব, কিন্তু এই বাংলার মাটিতে রেখে গেছেন তাদের কিছু স্থাপত্য, যা আজও মন কেড়েছে পর্যটক বিন্দুদের। তো আজকে আমরা এমনই একটি জায়গায় ভিজিট করতে যাব, যেটি হচ্ছে বড়কুল জমিদার বাড়ি নামে পরিচিত। বড়কুল জমিদার বাড়িটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত। তো আজকে আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর একটি কথা, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকনটিতে ঘন্টি বাজিয়ে। সো ভিউয়ার্স, আমরা এখন রওনা দেব সেই বড়কুল জমিদার বাড়ির উদ্দেশ্যে। সো লেটস গো। আমরা চাঁদপুর জেলা সদরের ওয়্যারলেস থেকে সিএনজি যোগ করে হাজীগঞ্জের উদ্দেশ্যেই রওনা দিলাম। এক মুখ কালো বিকালে যেন বৃষ্টিরা ছড়ালে, সেখানে ভেজা কাক হয়ে দাঁড়িয়ে থাকায় আমি এই মেঘে ঢাকা সকালে সেই জানালার আড়ালে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় আমি এক মুখ কালো বিকেলে যেন বৃষ্টিরা ছড়ালে, সেখানে ভেজা কাক হয়ে দাঁড়িয়ে থাকায় আমি। তুই কি আঘাত করেছ, মন পাখি ছিনে নিয়েছ, কি যে কষ্ট, কি যে ব্যথা না বুঝে তুমি দিয়েছ। আমি কাঁদতে কাঁদতে জিসানবীর গানের সাথে রাস্তার অসাধারণ ভিউ তাল মিলিয়ে চললাম আমরা হাজীগঞ্জের উদ্দেশ্যে। প্রায় হাজীগঞ্জে পৌঁছে গেলাম। আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি, তাই এ বুকে জমা কষ্টগুলো নিয়ে বাঁচি। হাজীগঞ্জ গোল চত্বরে নেমে আমরা রিক্সা ভাড়া করলাম বড়কুল জমিদার বাড়ির উদ্দেশ্যে। রিক্সা চালক মামার চালানোর অসাধারণ দক্ষতা আর রাস্তার দুই পাশের গাছপালা যেন আমাদের মুগ্ধ করে তুলেছে। আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, প্রায় বড়কুল জমিদার বাড়ির কাছেই চলে আসছি। শীতল গাছের সাজানো ছায়াতে বসে নেই কেউ আজ তোমার গোছানো বাগানে। কি আঘাত করেছ, মন পাখি ছিনে নিয়েছ, কি যে কষ্ট। সো গাইজ, গ্রামের মৃদু আঁকা পাকা পথ ধরে চলে আসলাম আমরা বড়কুল জমিদার বাড়ি।
শুরুতে জমিদার বাড়িতে ঢুকতে গেলে একটি গেট পড়ে, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এখানে সামনেই একটি শ্রীনারায়ণ মন্দির আছে। শ্রীনারায়ণ মন্দিরটি যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল বা এখন সেটি সংস্করণের মাধ্যমে আবার নতুন পর্যায়ে নিয়ে আসছে। তো শুরুতেই ঢুকতেই এই মন্দিরটি পড়ে। তো আমরা এখন জমিদার বাড়ির দিকে ঢুকবো। এই মুহূর্তে আছি আমি বড়পুর জমিদার বাড়ি, অর্থাৎ এই জমিদার বাড়ির আরেকটিও নাম রয়েছে যেটি ভাগ্যিতা জমিদার বাড়ি বলে জানে এলাকাবাসী। তো এই জমিদার বাড়িটি পদ্মলোচন সাহা বাড়িটি জমিদারিত্ব করেন। আর এই জমিদার বাড়িটি কবে কিভাবে স্থাপন হয়েছে কেউ আজও বলতে পারেনি, তবে সাধারণ মানুষ ধারণা করে নিয়েছে এই জমিদার বাড়িটি প্রায় 400 থেকে 500 বছর পূর্বে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছে। পদ্মলোচন সাহা এই জমিদার বাড়িতে জমিদারিত্ব কালে কোনো প্রকার মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, বরঞ্চ তিনি ছিলেন খুব সৎ এবং মানবিক। পদ্মলোচন সাহা তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, সব সময় মানুষদের সব সময় সাহায্য সহযোগিতা করেছিলেন। এর বাড়ি দেখলে মনে হয় না তিনি কোনো কঠিন মানুষ ছিলেন, তিনি একজন একজন ভদ্র মানুষ ছিলেন। এই বাড়িগুলোর কাঠামো এত ভালোভাবে তিনি সাজিয়েছেন যে কারণে তাকে সবাই শৌখিন মানুষ বলে জানতো। পদ্মলোচন সাহার একটি ছোট্ট গল্প আছে, যেই গল্পটি শুনলে আসলে আপনিও আশ্চর্যিত হবেন, ইভেন আমিও আশ্চর্যিত হয়েছি। পদ্মলোচন সাহা মা যখন পুকুরে গোসল করতে যেতেন তখন তার পায়ে কাদা লাগবে বলে পদ্মলোচন সাহা সেই পুকুরটির তলদেশ পাকাপোক্ত করেছিলেন। এই ঘটনাটি গ্রামের অনেক মানুষই এটা দেখে আশ্চর্য হয়েছিলেন এবং ইতিহাসের পাতায় কিন্তু এখনও কথিত আছে এই লেখাগুলো। পদ্মলোচন সাহা একজন হিন্দু সাম্প্রদায়িক লোক ছিলেন, তার দ্বারা রয়েছে অসংখ্য মন্দির স্থাপিত, যা আমরা শুরুতেই গেট দিয়ে প্রবেশ করার সময় শ্রী শ্রী রামকৃষ্ণর একটি মন্দির দেখেছিলাম এবং আশেপাশে আরও কিছু মন্দিরও রয়েছে। আমরা চেষ্টা করবো আপনাদের সেই মন্দিরগুলো দেখাতে। এবং এই পদ্মলোচন সাহার গ্রামের উন্নয়ন দেখেই মানুষ অনেক অবাক হয়েছিলেন, তবে তার নাম এখনও মানুষের মুখে মুখে রয়েছে। সাম্প্রতিক কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের সেই পুরনো স্থাপত্যশৈলী, যা আমাদের জন্য রেখে গিয়েছিলেন জমিদাররা বা রেখে গিয়েছিলেন তাদের স্মৃতি। অযত্ন অবহেলার কারণে ঝরে পড়ছে আজ এসব স্থাপত্যশৈলীগুলো, যেগুলো ক্ষতির মুখে পড়ছে, আর এসব হারিয়ে যাচ্ছে বাংলার মাটি থেকে। পদ্মলোচন সাহা 4 একর জমির মধ্যে এই জমিদার বাড়িটি স্থাপন করেছিলেন। তবে ভারতবর্ষ ভাগের পর জমিদারিত্ব প্রথা বিলুপ্ত হলে জমিদারিত্ব ছেড়ে যান। আর এই বর্তমানে জমিদারদের 4র্থ বংশধর এখনও এই জমিদারিত্ব দখলেই আছেন, তারা আশেপাশেই বাস করছেন। তবে এই জমিদার বাড়িতে থাকার অবস্থা নেই বলে এখানে কেউই থাকেন না। আমরা বই পুস্তকে অনেক ইতিহাস সম্পর্কে, অনেক জায়গা সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু আসলে আমাদের ভিজিট করা ওরকমভাবে হয় নাই। কিন্তু এইসব জায়গাগুলো ভিজিট করলে আমরা আসলে অনেক কিছু জানতে পারি। এই যেমন আমরা এই জায়গাটি ভিজিট করতে এসেছি, কিন্তু আমরা যদি রিয়েলাইজ করি যে আগের জমিদাররা কেমন ছিলেন বা তাদের চলাফেরা কেমন ছিল, তাহলে আমরা একটু জাস্ট রিয়েলাইজ করলে আমরা কিন্তু অনেক কিছুই
বুঝতে পারি। তো আশা করি আপনারা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই জায়গাটি ভিজিট করবেন। আর এই জায়গাটির লোকেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ভিউয়ার্স, এতক্ষণ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং অন্যকে জানিয়ে দিন প্রত্নতাত্ত্বিক স্থাপন সম্পর্কে এবং এই জায়গাটি ভিজিট করুন। তো পরবর্তী ব্লগ আসা পর্যন্ত সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।